আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি শুরু করে দিয়েছ। দেখো, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত আর পরিবেশ নিয়ে আলোচনা করব বলে হাজির হয়েছি। এর আগে যা যা ভিডিও আছে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা প্লেলিস্টে আছে, তোমরা অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক কাজে লাগবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করার দিকে এগিয়ে চললাম। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, আমার গণিত পঞ্চম শ্রেণী। আজকে আমরা পড়ব গোলাকার পথে কিছু খুঁজি। দেখো, গোলাকার জিনিস খুঁজি ও আঁকার চেষ্টা করি। এখন আমরা কয়েকটা চেনা বস্তুর সাহায্যে গোলাকার বৃত্ত কিছু আঁকব। দেখো, এখানে বেশ কয়েকটা গোল আঁকা রয়েছে। এটাকে যদি ওপর থেকে করা হয় গোল আঁকবে, এটাকেও গোল করা যাবে, এটাও গোলাকার আর এটাও গোলাকার। একই মাপের বিভিন্ন মাপে ছোট বড় বেশ কিছু বৃত্ত পেলাম। প্রত্যেকটি বক্ররেখা, কটা বক্ররেখা? দেখো, একটাই বক্ররেখা, ঠিক আছে, একটা আবদ্ধ বক্ররেখা। বৃত্ত মানে হচ্ছে একটা আবদ্ধ বক্ররেখা, যার একটা নির্দিষ্ট বিন্দু থেকে রেখাটা সবসময় সমান দূরত্বে থাকে, ওটাকেই বৃত্ত বলছি। তাহলে আরও কিছু ছবি তোমরা এখানে আঁকতে পারো, সেই কাজটাই তোমাদের দিয়েছে। তারপরে দেখো কি রয়েছে, বিভিন্ন ধরনের সরলরেখাংশ আঁকার জন্য আমরা স্কেলের সাহায্য নিই, এটা আমরা জানি। আর কোণ মাপার জন্য আমরা চাঁদার সাহায্য নিই, এটা আমরা জানি। আর পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা বিভিন্ন ছোট বড় আকারের বৃত্ত আঁকতে পারি। তোমরা নিশ্চয়ই দেখেছো, কম্পাসটা বসিয়ে গোল করে যদি ঘুরিয়ে দেওয়া হয় একটা বৃত্তাকার ছবি তৈরি হয়। এখানে এরা বলেছে কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকতে পারি। দেখো, পেন্সিল কম্পাসে একটা প্রান্ত কাঁটা প্রান্ত থাকে। দেখো, এই একটা কাঁটা প্রান্ত থাকছে, অপর প্রান্তটা ছুঁচলো মুকলা পেন্সিল ঢুকিয়ে স্ক্রু দিয়ে মজবুত করে আটকায়, এটা আটকানো হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। খাতায় একটা নির্দিষ্ট বিন্দু স্থির ধরি, দেখো এখানে বিন্দু স্থির আছে, এটা চেপে ধরতে হবে। কম্পাসটাকে দুটো বাহু বৃত্তর মাপ অনুযায়ী কিছুটা বাড়িয়ে কমিয়ে নির্দিষ্ট দূরত্ব রাখি, বাড়ালাম বা কমালাম, একটা মাপ নিলাম। তারপরে কাঁটাটিকে নির্দিষ্ট বিন্দুর চারপাশে এমনভাবে ঘোরায় যাতে অপর প্রান্ত বিন্দুর সঙ্গে লেগে থাকে এবং খাতায় সেই বিন্দুটা ফিরে আসে। এখান থেকে শুরু করলাম, আবার ঘুরে সেইখানে ফিরে এলাম, ঠিক আছে। এবার দেখো, যদি চকের গুঁড়ো দিয়ে খুব বড় মাঠে বৃত্ত আঁকতে হয়, তবে মাঠের প্রান্তে একটা খুঁটি পুঁতে সেখানে নির্দিষ্ট দৈর্ঘ্যের দড়ি প্রান্ত, দেখো ওটা দড়ি দিয়ে করতে হবে, এটা যেরকম কম্পাস দিয়ে করেছিলাম। মাঠে করতে গেলে আমরা দেখেছি একটা কাঠের খুঁটি পুঁতে রাখতে হবে, সেখানে দড়ি দিয়ে চকের গুঁড়ো দিয়ে নির্দিষ্ট জায়গায় ঘুরে আসবো, আবার তাহলে বৃত্ত তৈরি হয়ে যাবে। এটা যখন আমরা স্পোর্টসের মাঠে দেখি, দেখো স্পোর্টসের মাঠে বলতে স্পোর্টসের ছবি চলে এসছে, খেলার মাঠে এরকমভাবে দেখতে পাই। একই বিন্দুতে কম্পাস বসিয়ে কয়েকটা বৃত্ত আঁকতে পারি। ধরো এখানে একটা আমরা বৃত্ত এঁকেছি, কম্পাস বসিয়ে গোল করে করা হয়েছে, ওই বিন্দু থেকে রয়েছে বৃত্তটাকে বানানো হলো, ঠিক আছে। ফাঁকটাকে বাড়িয়ে 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 কতগুলো বৃত্ত করা হলো। এগুলো তোমরা প্র্যাকটিক্যালি করলে আরও ভালো বুঝতে পারবে। যখন দৌড়াচ্ছে, দেখো একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, একটুখানি অল্প দৌড়াবে, আর একটু বেশি দৌড়াতে হবে, একে অনেকটা দৌড়াতে হবে, আর একে অনেক বেশি দৌড়াতে হবে। ওই জন্য সবাই কিন্তু এক জায়গা থেকে শুরু হয়নি, একটু পিছিয়ে রয়েছে, আরেকটু এগিয়ে, একটু এগিয়ে, অনেকটা এগিয়ে, কারণ সবাই কিন্তু তাহলে এক জায়গায় শেষ হবে। ওই একটা মাপ আছে, মাপ অনুসারে দৌড়ানো হয়, বুঝে গেছে? এই কথাটা এখানে বলা হয়েছে। এইখানে কেন্দ্র থেকে, দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে লম্বা লাইনটা থাকে একে বৃত্তের ব্যাসার্ধ বলা হচ্ছে। ওএ হচ্ছে এই বৃত্তটা ব্যাসার্ধ, ওবি হচ্ছে বড় বৃত্তটা, ওসি দেখো তার থেকেও বড়, আর ওডি হচ্ছে আরও বড় ব্যাসার্ধ, ঠিক আছে। ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কেন্দ্র বলছি, আর কেন্দ্র থেকে কম্পাসের দূরত্ব যেটা সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর এইগুলোকে সব বলা হচ্ছে সমকেন্দ্রিক ব্যাসার্ধ, মানে যে বৃত্তগুলোর একটাই কেন্দ্র থাকে তাকে সমকেন্দ্রিক ব্যাসার্ধ বলে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে সমকেন্দ্রিক ব্যাসার্ধ বলতে কী বোঝো, তখন তোমরা এই ছবিটাকে সংজ্ঞাটা লিখবে, ঠিক আছে। যত বড় হবে তত ব্যাসার্ধ বাড়বে, পরিধিটাও বাড়বে। বৃত্তের পরিধি কী? কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের ওপরে একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে
ফিরে আসতে যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বৃত্তের পরিধি বলা হয়। ঠিক আছে, এরপরে বলেছে দেখো তো, এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, দুটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 মিটার ও 10 মিটার। ধরো এটা হচ্ছে 15 মিটার, এটা হচ্ছে 10 মিটার ব্যাসার্ধ। দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে কোনটার দৈর্ঘ্য বেশি হবে? দেখো ধার বরাবর বেড়া দিচ্ছি, এটা এতটা যেতে হবে, ঠিক আছে, আর এটা একটু অল্প যেতে হবে। কোনটাতে বেশি যেতে হবে? যার ব্যাসার্ধ বেশি সেখানে বেশি যেতে হবে, যার ব্যাসার্ধ কম সেখানে কম বেড়া দিলেই চলবে। ঠিক আছে, আবার দেখো তামার তার বৃত্তাকার রিং তৈরি করব। একটা ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, অপরটা ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। কোনটার জন্য বেশি তামার তার লাগবে? ওই একই ব্যাপার, যার দৈর্ঘ্য বেশি তার জন্য বেশি তার লাগবে, যার দৈর্ঘ্য কম তার কম তার লাগবে। এরপরে কি আছে দেখো, বিভিন্ন দৈর্ঘ্যের, ধরো 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তের ব্যাসার্ধের বৃত্ত আঁকতে বলেছি। এখান থেকে এখানে 4 সেন্টিমিটারটা মেপে নেবো, মেপে নিয়ে কম্পাস সাহায্যে বসিয়ে আমরা গোল করার চেষ্টা করব। এইভাবেই আমরা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকবো। এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আবার দেখো, নির্দিষ্ট দৈর্ঘ্যে বৃত্ত আঁকতে একটা নির্দিষ্ট বিন্দু থাকে, নির্দিষ্ট দৈর্ঘ্যকে বলা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এই ছবি দেখো, ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র। ঠিক আছে, আর যেরকম বলেছিলাম ও এ, ও বি, ও সি হচ্ছে ব্যাসার্ধ, ও এ, ও বি, ও সি, ও ডি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর বাকি সেই সরলরেখাগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে বৃত্তের জ্যা। এগুলো হচ্ছে বৃত্তের জ্যা, ইএফ, ডিসি, জিএইচ, এমএন এগুলো হচ্ছে বৃত্তের জ্যা। আর বৃত্তের সব থেকে বড় জ্যা কোনটা? বৃত্তের শব্দ বড় জ্যা এটা হচ্ছে বৃত্তের ব্যাস। দেখো ডিসি সব থেকে বড় জ্যা, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসটা আবার কি? ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো এদিকে একটা ব্যাসার্ধ, ওদিকে একটা ব্যাসার্ধ, মিলেই তো ব্যাস হচ্ছে, মানে দুটো ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হচ্ছে, তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এটা একটা মনে রাখার জিনিস। পরের পাতে কী আছে দেখো, এখানে বেশ কিছু জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও। যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয়েছে তাকে বৃত্তের পরিধি বলে। বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে। কেন্দ্র কাকে বলে? ওই নির্দিষ্ট বিন্দুটাকে। জ্যা বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বৃত্তের জ্যা বলে। আর ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলে, যা কেন্দ্রগামী হয়। ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলছে। আর বৃত্তচাপ বৃত্তের কোনো অংশকে বৃত্তচাপ বলা হচ্ছে। ঠিক আছে, দেখো এ হচ্ছে একটা বৃত্তচাপ, আবার এও একটা বৃত্তচাপ। ঠিক আছে, এই বৃত্তচাপটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। দেখো অর্ধেকটা বৃত্ত এখানে রয়েছে। এভাবেই আমরা বৃত্ত সম্পর্কে একটু সাধারণ ধারণা পেলাম। এরপরে চলে আসবো আমরা পরিবেশ পড়ায়। আমাদের পরিবেশের পঞ্চম শ্রেণীতে আমরা আজকে 180 পাতায় চলে আসবো। বাল্য বিবাহ কখনো নয়, এর আগে অনেক কিছু পড়ানো হয়ে গেছে, তোমরা দেখে নিও। এই পাতাটা পড়বো 180 পাতা আর 181 পাতা। ঠিক আছে, এই দুটো পাতা পড়ার পর এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমরা একটুখানি আলোচনা করে নেব। এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন, বিডিও কথার বাংলা অর্থ কি? সমষ্টি উন্নয়ন আধিকারিক। 2 নম্বর প্রশ্ন, জয়েন্ট বিডিও কথার বাংলা অর্থ কি? যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই, কত বছর না হলে মেয়েদের বিয়ে দেওয়া অপরাধ? উত্তর হচ্ছে 18 বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। 4 নম্বর প্রশ্ন, কারা কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল? উত্তর হচ্ছে পুরুলিয়া জেলার আফসানা খাতুন, রেখা কালেন্দি, সুনিতা মাহাতো। 5 প্রশ্ন, কবে রাষ্ট্রপতি ভবনে ডেকে পুরুলিয়ার 3টি মেয়েকে শুভেচ্ছা জানানো হয়? 2009 সালের 14ই মে। 6 প্রশ্নটা, বাল্য বিবাহ বিরুদ্ধে লড়াই করার জন্য পুরুলিয়ার মেয়েদের শুভেচ্ছা প্রদানের সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল। 7 প্রশ্নটা, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। 8 প্রশ্নটা, রেখা, আফসানা, সুনিতা এখন কি কাজ করছে?
রেখা, আফসানা, সুনিতা এখন শিশুদের অধিকার রক্ষা আন্দোলনের কর্মী হিসেবে কাজ করছে। 9 প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাল্য বিবাহ বলতে কি বোঝো? যে বিয়েতে বর ও কনে উভয়ই শিশু বা বর ও কনের মধ্যে যে কোনো একজন শিশু, এই ধরনের বিয়েকে বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ বলা হয়। 10 প্রশ্ন দেখে নাও, ভালো করে বুঝবে প্রশ্নটা কি আছে। বাল্য বিবাহের কারণগুলি কি কি হতে পারে? দেখো, এর উত্তরটা এরকম হবে। বাল্য বিবাহের কারণগুলির মধ্যে রয়েছে প্রধানত দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনের অক্ষম ভাবা। 11 প্রশ্নটা কি দেখে নিই। বাল্য বিবাহের কুফলগুলি কি কি? উত্তর হচ্ছে, বাল্য বিবাহের কুফলগুলি হলো স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা, নিরক্ষরতা ও অজ্ঞানতা বৃদ্ধি, পারিবারিক অশান্তি, নারীদের অধিকার ক্ষুণ্ণ হওয়া, ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়া। 12 প্রশ্নটা কি আছে দেখো, বাল্যবিবাহের বিরুদ্ধে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? উত্তরগুলো খুব ভালো করে সাজানো হয়েছে, তোমরা দেখো। অভিভাবকদের বাল্যবিবাহের আগে ঝুঁকি সম্পর্কে অবগত করার প্রয়াস করব। বাল্যবিবাহ রোধে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করব। প্রতিষ্ঠিত নারীদের জীবন জনমানুষের সামনে তুলে ধরে নারী শিক্ষা, উচ্চশিক্ষা গ্রহণে নারীদের আগ্রহী করে তুলব। সমাজে শিক্ষিত বুদ্ধিজীবীদের সাথে প্রশাসনের দ্বারস্থ হব। বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে উঠুক, এই প্রচেষ্টাই করে যাব। দেখো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।